হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো অষ্টম শ্রেণীর দশম অধ্যায় জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই অধ্যায়টা। আমরা অলরেডি কিন্তু এই অধ্যায়ের থেকে প্রথম ক্লাস কমপ্লিট করেছি। আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের থেকে জেনে নিই যে তোমরা সবাই কেমন আছো। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমার একটু ঠান্ডা করেছে, একটু কাশি হলে বা প্রচন্ড সর্দি করেছে, এগুলো একটু ইগনোর করে যতটুকু ক্লাস করাচ্ছি সেটাতে মন দেবে। এক সেকেন্ড। হ্যাঁ, এবার তোমরা বলো তাহলে সবাই ভালো আছো আশা করি, এবং তোমাদের সবার পড়াশুনোও খুব ভালোভাবে কাটছে নিশ্চয়ই। পড়াশোনাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে, কোনো রকম ফাঁকি কিন্তু চলবে না, সেই সময় আর নেই। আগেকার সময় কিছুটা অল্প ফাঁকি দিলেও কিন্তু চলে যেত, কারণ আগেকার সময় কম্পিটিশনের লেভেলটা, আগেকার সময় কেন বলছি, যত দিন যাচ্ছে, হ্যাঁ, যত আপকামিং ডেজ আসছে, তোমাদের কম্পিটিশনের লেভেলটা কিন্তু ততটাই হাই হয়ে যাচ্ছে। সুতরাং পড়াশুনোতে কিন্তু খুব একটা গাফিলতি দিলে তোমরা কিন্তু অনেক নিচের দিকে নেমে যাবে, ভালো স্কোর করতে পারবে না, কারণ এখন পড়াশোনার স্ট্যান্ডার্ড অনেক হাই। সুতরাং প্রত্যেক দিন নিয়ম অনুসারে ভালো মতো পড়াশোনা কিন্তু করা দরকার। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে যেটুকু পড়িয়েছিলাম সেই ক্লাস থেকে তোমাদের যদি কোনো কোথাও বোঝার অসুবিধা থেকে থাকে, আজকের ক্লাস শুরু হওয়ার আগে সবটা ক্লিয়ার করে তবে কিন্তু আমরা নতুন ক্লাস শুরু করব আজকে। তাহলে বলো, কারো কোথাও যদি বোঝার অসুবিধা থেকে থাকে আমাকে বলো। বাহ, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম কি, বন সম্পর্কে। বন জীব বৈচিত্র্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই বন সম্পর্কে আমরা পড়িয়েছিলাম। দেখো, বন কত প্রকারের হয়, কেমন ধরনের হয়, কি কি আবহাওয়ার ভৌত উপাদানের উপরে বনের গঠন নির্ভর করে, সেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। এবং কোন ধরনের বনে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে দেখো একটি আদর্শ বনের গঠন কেমন হতে পারে। হ্যাঁ, বড় বৃক্ষ জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যে সব ধরনের গাছের বৃদ্ধি একরকম হয় না, বা সব গাছের দৈর্ঘ্য সমান নয়, ফলে বনে নানা স্তরের সৃষ্টি হয়। এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম এই অবধি, যে প্রথম স্তর যেটা, সেই স্তরের ছাদকে আমরা ক্যানোপি বলি, এবং এই ক্যানোপির নিচে বিভিন্ন উচ্চতার গাছ আমরা দেখতে পাই। এটা আমরা লাস্ট দিনের ক্লাসে পড়েছিলাম। তারপরে পড়েছিলাম ছাদের নিচের স্তরে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে, তাই এই স্তরের গাছগুলো কি হয়, লম্বা অপেক্ষাকৃত ছোট হয়। তো এই দুই ধরনের পয়েন্ট আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আমরা আজকের ক্লাসে এর পর থেকে দেখব। দেখো, এবার দেখো তৃতীয় স্তরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। তাহলে বনের তৃতীয় স্তরে কেমন গাছ দেখা যায়, যে কোনো গাছ নতুন জন্মেছে এরকম গাছ, আবার কোনো গাছ, কোনো গুল্ম প্রজাতির গাছ যেগুলো পরিণত হয়েছে। গুল্ম প্রজাতি মানে লতাপাতা টাইপের গাছ, যেগুলোর কাণ্ড অতটা মজবুত হয় না, লতানো হয়, বা কোনো কিছুকে জড়িয়ে অবলম্বন করে এরা বেড়ে ওঠে, বা এই ধরনের গাছ খুব বড় হয় না, ছোট আকারের হয়। এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়, যে গাছগুলো ঝোপ সৃষ্টি করে, ঝোপঝাড় সৃষ্টি করে, এমন ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়।
বনের ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান ও আত্মরক্ষার জন্য এই স্তর ব্যবহৃত হয়। যেহেতু ঝোপঝাড় থাকে, আহ, ছোট ছোট গাছ থাকে, সমতল দিয়ে খুব একটা উচ্চতা হয় না, সেই জন্য কি হয়, বিভিন্ন প্রাণীদের এই ঝোপঝাড়ে জন্মানো বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন প্রাণীদের খাদ্য হিসেবেও ব্যবহার হয়, আবার বাসস্থান হিসেবেও ব্যবহার হয়। যেহেতু অনেকটা উঁচুতে নয়, মাটির কাছাকাছি এই সমস্ত উদ্ভিদদের বাস বাস বা উদ্ভিদরা বেড়ে ওঠে, সেজন্য এখানে বিভিন্ন ধরনের প্রাণীরা কি করে, এইসব উদ্ভিদদের খাদ্য হিসেবে গ্রহণ করে, বাসস্থান হিসেবে ব্যবহার করে, আবার নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্যও কিন্তু এই ধরনের গাছগুলোকে তারা ব্যবহার করে। দেখো, বনের মেঝের ঠিক ওপরে অল্প উচ্চতার যে ধরনের গাছ থাকে তারা মূলত বিরুৎ জাতীয়। এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস এবং নানা আগাছা দেখা যায়। আচ্ছা, আমরা অল্প অল্প করে পড়ি এবং অল্প অল্প করে বুঝি। গাছ কয় প্রকারের হয়? এক হচ্ছে বিরুৎ জাতীয়, তারপর হচ্ছে গুল্ম জাতীয়, তারপরে আসছে বৃক্ষ। বিরুৎ মানে একেবারে ছোট যেগুলো, যে গাছগুলো, সেগুলোকে বিরুৎ জাতীয় বলি। তারপরে যেগুলো মাঝারি উচ্চতা সেগুলোকে আমরা গুল্ম জাতীয় বলি, এবং বৃক্ষ হলো বড় উদ্ভিদকে আমরা বৃক্ষ বলি। তাহলে কি বলছে, বনের মেঝে মানে একদম ভূপৃষ্ঠ, বনের মেঝের ঠিক উপরে অল্প উচ্চতার যে ধরনের গাছ থাকে, একদম অল্প উচ্চতার যে ধরনের গাছ থাকে তারা মূলত কি হয়, বিরুৎ জাতীয়। তাহলে বিরুৎ জাতীয় মানে আমরা জানি কি, একদম ছোট জাতীয় গাছ, সেগুলোকে আমরা বিরুৎ জাতীয় বলি। তো সেই ধরনের গাছ দেখা যায়। এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, উম, যখন বড় বড় গাছ থেকে বা গুল্ম জাতীয় গাছ থেকে ফলের বীজ বা ফল এই বনের মেঝেতে পড়ে, পড়ে কি হয়, সেখান দিয়ে নতুন চারা বেরিয়ে আসে গাছের। সেই সদ্যজাত গাছের চারা দেখা যায় এখানে। আর ফার্ন, ঘাস এবং নানা আগাছা দেখা যায়। ফার্ন হলো এক ধরনের উদ্ভিদ, এবং না, ফার্ন মানে হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ, যেমন ব্যাঙের ছাতা, এই ধরনের উদ্ভিদ দেখা যায়। এছাড়া নানা আগাছাও জন্মায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে। বনের মেঝে মানে যে ভূপৃষ্ঠ, সেটা কিন্তু এরা ঢেকে রাখে। কিভাবে ঢেকে রাখে? ছোট ছোট যেহেতু গাছপালা, সেহেতু ভূপৃষ্ঠের উপরে একটা আস্তরণের আকার গড়ে তোলে। সেজন্যই বলছে এরা বনের মেঝেকে ঢেকে রাখে। ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ ও নানা পাখি এই স্তরে বাস করে। তাহলে এই স্তরে কারা কারা বাস করে, কোন কোন প্রাণী? ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ ও নানা পাখি এই স্তরে বসবাস করে। হরিণরা তাদের বাচ্চাদের আর শিকারী প্রাণীরা শিকার ধরার জন্য নিজেদের এই স্তরে লুকিয়ে রাখে। আমরা পড়লাম না যে এই বনের মেঝেতে যে অল্প উচ্চতার যে উদ্ভিদগুলো আছে সেখানে কি করে, বিভিন্ন ধরনের প্রাণীরা নিজেদের আত্মরক্ষার কাজে লাগে। আবার কিছু কিছু যে প্রাণী রয়েছে যারা শিকারী প্রাণী, যেমন শেয়াল, আরো বিভিন্ন ধরনের শিকারী, বন্য বিড়ালও রয়েছে। তো এই ধরনের শিকারী প্রাণীরা আবার শিকার ধরার জন্য নিজেদের এই স্তরে লুকিয়ে রাখে বা গা ঢাকা দেয়। বনের এই স্তরে সবসময়ই কোনো না কোনো ঘটনা ঘটে চলে, কারণ যেহেতু এটা বনের মেঝে বা একদম নিচে, এখানেই তো প্রাণীরা বসবাস করে, সেই জন্য এখানে বিভিন্ন ধরনের প্রাণীর চলাচল হয়। এবং এই এই জায়গায় কখন দিনের সমস্ত টাইমই কিছু না কিছু ঘটনা ঘটে থাকে। সাপ ব্যাঙ ধরছে, বা কোনো শিয়াল ইঁদুরকে ধরছে, ইত্যাদি বিভিন্ন বড় থেকে ছোট ঘটনা ঘটে চলে। তাহলে বুঝতে পেরেছো? দেখো, এরপরে দেখো, বনের গঠনের শেষ স্তর হলো বনের মেঝে। এটা হবে না, বনের মেঝে। এটি সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ডাল। যেহেতু বনের মেঝে, তাই বনের উপরে যাবতীয় যা গাছ রয়েছে সেই গাছ দিয়ে কি হয়, কখনো শুকনো ডাল ভেঙে পড়ছে, কখন ফুলের পাপড়িগুলো শুকিয়ে নিচে পড়ছে, যা কিছু পড়বে সবই তো বনের মেঝের উপরে পড়বে।
সেজন্যই বলছে এই স্তরটি হলো বনের মেঝে। এখানে সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম ও মল, পচা গলা বা মরে যাওয়া জীবদেহের নানা পদার্থ দিয়ে তৈরি হয়। তাহলে বুঝতে পেরেছো, যেহেতু এই মেঝের উপরেই সমস্ত বেড়ে ওঠা উদ্ভিদের যাবতীয় অংশ এবং বিভিন্ন প্রাণীরা এর উপর দিয়ে যেহেতু চলাফেরা করছে, সেই সব প্রাণীদের মল এবং যেসব প্রাণীরা মারা যায় সেই পচা গলা বা মরে যাওয়া জীবদেহের নানান পদার্থ দিয়ে কি হয়, এই স্তরটা তৈরি হয়। মাটির সাথে মিশে এই সব পদার্থ কি তৈরি করে? হিউমাস তৈরি করে। তাহলে মাটির সাথে এই সব পদার্থ কি করে? না, হিউমাস তৈরি করে। এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি সহায়ক নানা উপাদান, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড বের হয়। তাহলে কি বলছে দেখো, এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি হয় এমন উপাদান, সেগুলো কি? অ্যামাইনো অ্যাসিড গাছের বেড়ে ওঠার জন্য লাগে, খনিজ মৌল গাছের বেড়ে ওঠার জন্য লাগে। এছাড়াও যে বিভিন্ন উপাদান রয়েছে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য, সেগুলো এই ধরনের পদার্থ থেকে পাওয়া যায়। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক ও নানা আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। এগুলো তো কয়েকটা আণুবীক্ষণিক জীবের উদাহরণ এখানে দেওয়া হলো। এছাড়াও হাজার হাজার আণুবীক্ষণিক জীবের কিন্তু এই স্তরে বাস করে তারা। তো আণুবীক্ষণিক জীব উদাহরণগুলো কি কি? না, কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে। এদেরও আবার অনেক ধরনের প্রজাতি রয়েছে। শামুক ও নানা আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। তাহলে বুঝতে পারলে এই স্তরে, এই মেঝেতে, বনের মেঝেতে কি কারা কারা বসবাস করে। দেখো পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায় বা আমরা দেখে থাকি। সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। আমরা এটা জেনেছিলাম যে সারা পৃথিবীর সব জায়গার বনের পরিমাণ কিন্তু সমান নয়। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 কি বনে ঢাকা। এর 95% প্রাকৃতিকভাবে গড়ে ওঠা। তাহলে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো বা বোঝার জায়গা, সারা পৃথিবীর, এই কথাটা ভালো করে দেখবে, সারা পৃথিবীর স্থলভাগের 1/3 হচ্ছে বনে ঢাকা। তোমরা যেন এটা গুলিয়ে ফেলো না, সারা পৃথিবীর স্থলভাগ কত আর জলভাগ কত। স্থলভাগ কিন্তু 1 ভাগ আর জলভাগ হচ্ছে 3 ভাগ। সেই স্থলভাগের 1/3 কি না বনে ঢাকা। আবার এই যে বন, সেই বনের যে জঙ্গল বা উদ্ভিদগুলো গড়ে উঠেছে, সেগুলোর 95% বা 95%, মানে 100%-এর মধ্যে 95% কিভাবে? ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে বা একা একা গড়ে উঠেছে। আর 5% বা 5% কি কি করেছে? না, মানুষরা গড়ে তুলেছে। আর বাকি 5% দেখো মানুষের তৈরি। আমরা তাহলে মাত্র আমাদের পৃথিবীতে আমরা মাত্র 5%, যতটা স্থলভাগ আছে সেই স্থলভাগের মাত্র 5% গাছ আমরা তৈরি করি। আর বাকি 95% কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ প্রায় 23%। তাহলে এর মধ্যে কি বলছে দেখো, দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ কত? 23%। আর ওশিয়ানিয়ায় মাত্র 5%। ওশিয়ানিয়া মহাদেশে দেখো মাত্র 5%। দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ 23%। তোমরা হয়তো শুনলে অবাক হবে যে পৃথিবীর 10টা দেশে কোনো বনই নেই। আমাদের পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে কিন্তু এমন 10টি দেশ রয়েছে যেখানে কিন্তু কোনো বন নেই। এটা কিন্তু অনেকটা আশ্চর্যের বিষয় যে একটা দেশে কোনো বন নেই। আর অন্যান্য 64টি দেশে বনের পরিমাণ সে দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম। এটা তোমরা শুধু জেনে রাখো। এই ডাটাটা বা যেটা বলছি এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা জেনে রাখো যে আর অন্যান্য যে 64টি দেশ রয়েছে তাদের বনের পরিমাণ সে দেশগুলির স্থলভাগের 10%-এরও কম। তাহলে বুঝতে পারছো কতটা স্থলভাগ বাকি রয়েছে আর কতটুকু বন রয়েছে দেশে।
চলো দেখো, বর্ষা বন সম্পর্কে আমরা কিছু জানা এবং অজানা তথ্য জানব। বর্ষা বনের ইংরেজি হলো রেন ফরেস্ট। সবচেয়ে বড় রেন ফরেস্ট কোনটা, বা সবচেয়ে বড় বর্ষা বন কোনটা? না, অ্যামাজন রেন ফরেস্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় রেন ফরেস্ট। দেখো, তোমরা তো অ্যামাজনের বর্ষা বনের কথা শুনেছো বা জেনেছো। লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টি এই ধরনের বনের কিন্তু প্রধান বৈশিষ্ট্য। অ্যামাজন রেইন ফরেস্টের নাম তোমরা হয়তো অনেকেই শুনেছো, আবার হয়তো কেউ শোনোনি। জেনে রাখো, অ্যামাজন রেইন ফরেস্ট কিন্তু সবচেয়ে বড় রেইন ফরেস্ট বা বর্ষা বন। এই বনে লম্বা লম্বা গাছ হয়, প্রচন্ড লম্বা লম্বা। হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার কল্পনারও বাইরে। একটা একটা গাছের দৈর্ঘ্য অনেকটা, প্রায় 150 ফুট, 200 ফুট, বা 200 ফুট বলছি, 150 মিটার, 200 মিটারের মতো। 1 মিটার 1 মিটার মানে হচ্ছে কিন্তু 3.5 ফুট। এমনি 150 মিটার, 200 মিটারেরও লম্বা গাছের অবস্থান রয়েছে কিন্তু এই অ্যামাজন বর্ষা বনে। তাহলে এই বর্ষা বনের প্রধান বৈশিষ্ট্য কি? লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া, মানে ওয়েদারটা একটু গরম থাকে, যেহেতু গাছ অনেকটা লম্বা হয় এবং এর মধ্যে আলো বাতাস খুব একটা খেলে না, সেই জন্য উষ্ণ আবহাওয়া থাকে। আর প্রচুর বৃষ্টি এই ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের বনে বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষরেখা বরাবর এ ধরনের বন দেখা যায়। নিরক্ষরেখা বরাবর এই ধরনের বন দেখা যায়। নিরক্ষরেখার 10 ডিগ্রি উপরে বা 10 ডিগ্রি নিচে, এতটুকু রেঞ্জের মধ্যে এই বর্ষা বন দেখা যায়। এই বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। তাহলে ভেবে দেখো, আমি একটু আগে বলছিলাম যে কতটা বড় বড় গাছ এবং কতটা পরিমাণে গাছ জন্মালে এতটা ঘন জঙ্গল হয় বা এতটা ঘন বন হয় যে যখন বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। তাহলে জঙ্গলটা কতটা উঁচু সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, বা এখানে এই অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন বর্ষা বনে গাছগুলোর উচ্চতা কতটা হয়ে থাকে আশা করি সে তোমরা আন্দাজ করতে পারছো। যখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির একটা ফোঁটা উপর দিয়ে, সেই জঙ্গলের উপর দিয়ে নিচে পড়তে কতটা সময় লাগছে? না, 10 মিনিট। 10 মিনিট কিন্তু অনেকটা সময়। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে। তাহলে কি বলছে? হেক্টর হলো একটা পরিমাপের একক। কয়েক একর মিলিয়ে কিন্তু 1 হেক্টর হয়। সম্ভবত 100 একরে 1 হেক্টর, সম্ভবত। দেখো, 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা 2.5 লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষাবনগুলিতে পাওয়া যায়। তাহলে দেখো, পৃথিবীতে আজ পর্যন্ত আমরা যতটা উদ্ভিদ প্রজাতির কথা জানতে পেরেছি সেটার পরিমাণ কত? না, 2.5 লক্ষ। সেই 2.5 লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষাবনগুলিতে পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো কতটা ভ্যারাইটি বা কতটা বিভিন্নতা রয়েছে এই বর্ষাবনে গাছেদের মধ্যে। 1,70,000 প্রজাতিটা কিন্তু কম নয়। টোটাল 2.5 লক্ষ উদ্ভিদ প্রজাতির মধ্যে আমরা প্রায় 2 লাখ, প্রায় 1,70,000 প্রজাতির গাছ কিন্তু এই বর্ষাবনগুলিতে দেখে থাকি। এছাড়াও এমনও হতে পারে যে এমন প্রজাতির গাছ রয়েছে যেটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি বা সেই সম্পর্কে জেনে উঠতে পারিনি, কারণ এই অ্যামাজন বর্ষা বন এতটাই বড় এবং এতটাই ঘন যে কোনো মানুষের পক্ষে সবটা আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না।
ডে বাই ডে বা নিত্যদিন সেই আবিষ্কার কিন্তু চলতে রয়েছে। তাহলে এতটুকু তোমরা বুঝলে। এতটুকু অবধি কারো কোথাও যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে বলবে। চলো, ভেরি গুড। এরপরে দেখো, বর্ষাবন সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নিই। এই বর্ষাবনে আফ্রিকান হাতির মতো বড় স্তন্যপায়ী থেকে মাউস লেমুরের মতো ছোট স্তন্যপায়ীদেরও দেখা মেলে। তাহলে আমরা এটা খুবই স্বাভাবিক, এত বড় বনে খুব ছোট স্তন্যপায়ী প্রাণীদের থেকে সবচেয়ে বড় যেটা হলো আফ্রিকান হাতি মতো বড় স্তন্যপায়ী প্রাণীর এখানে কিন্তু দেখা মেলে। অ্যাকোয়ারিয়ামে যে রঙিন মাছদের তুমি দেখো তাদের অধিকাংশই দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষাবনে জলে জন্মায়। আমরা যে অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ দেখতে পাই সেই রঙিন মাছগুলো কিন্তু অধিকাংশই বা বেশিরভাগই দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষাবনের জলে জন্মায়। পেরুর বর্ষাবনের একটা গাছেই 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। ভেবে দেখতে পারো, একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। তাহলে গাছটার আয়তন কতটা বড় হলে তবে সেই গাছে, একটা গাছে 50টি প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। এই বর্ষাবন থেকেই পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। যেহেতু গাছ যেখানে বেশি থাকবে সেখানে কি অক্সিজেনের মাত্রা বেশি থাকবে, কারণ গাছ পরিবেশে কি অক্সিজেন নির্গত করে। সেই জন্য বলছে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি কোথা দিয়ে হয় না, এই বর্ষাবন দিয়ে হয়। বাতাসে যে জলীয় বাষ্প মুক্ত করে তাই আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। প্রত্যেকটা গাছ মাটি দিয়ে জল শোষণ করছে, করে কি করে তাদের পাতার পত্ররন্ধ্র দিয়ে সেই জল বাষ্পীভূত করে পরিবেশে ত্যাগ করে। সেই সেই বাষ্পীভূত জলগুলো বা সেই জলীয় বাষ্পগুলি কি হচ্ছে, আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। আবহাওয়া ঠিক রাখতে এর জুড়ি মেলা ভার। তার ফলে কি হয় না, আবহাওয়া ঠিক থাকে। যখন গরম পড়ছে, খুব গরম, সেই সময় কি করছে না, এই গাছগুলি অতিরিক্ত ঘন জঙ্গলে অনেক পরিমাণে গাছ রয়েছে। প্রত্যেকটা গাছ যখন মাটির নিচ দিয়ে জল শোষণ করে সেই জল কি করছে, জলীয় বাষ্প আকারে মুক্ত করে দিচ্ছে পরিবেশে। আবার সেই জলীয় বাষ্পযুক্ত জল কি হচ্ছে, আবার বৃষ্টি আকারে নেমে আসছে। তার ফলে কি হয়, সেই গরম অনেকটা কি হয়, কমে গিয়ে ঠান্ডা লাগে বৃষ্টির জন্য, বা তার জন্য কি হয় না, ওয়েদার বা আবহাওয়াটা ঠিক থাকে। সেজন্যই বলছে আবহাওয়া ঠিক রাখতে এই বর্ষাবনের জুড়ি মেলা কিন্তু ভার, বা আবহাওয়া ঠিক রাখতে এদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, বর্ষাবন হলো স্পঞ্জের মতো। তাহলে বর্ষাবন সরি তাহলে বর্ষাবন কি কেমন না, স্পঞ্জের মতো। কেন স্পঞ্জের মতো বলছি দেখো, জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে। যেহেতু জলীয় বাষ্পগুলি শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে, ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা দেয়। তাহলে কি বলছে দেখো, যেহেতু জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে, ফলে কি হচ্ছে না, নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা দেয়। তাহলে পরোক্ষভাবে কিন্তু এই বর্ষাবন বন্যা রুখে দিতে সম্ভব, বন্যা রুখে দিতে কি করছে, পারছে তারা। বন্যার সম্ভাবনাটা কি হচ্ছে না, কমাচ্ছে। আর এই বর্ষাবনেই সন্ধান মেলে জীবন বাঁচানো নানা ওষুধের। আমাদের যে বেশিরভাগ মেডিসিন বা ঔষধ অনেকটাই তো বিভিন্ন ধরনের গাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই দেখো, বিভিন্ন জীবন বাঁচানো নানান ঔষধের তাহলে সন্ধান মিলছে কোথা দিয়ে না, এই বর্ষাবন দিয়ে। তার বর্ষাবন কতটা গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে। তাহলে দেখো, তাপির
গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার বা বাঘের মতো বিলুপ্তপ্রায় জীবজন্তুরা এই বর্ষা বনেই বেঁচে আছে। যে বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় যে প্রাণীগুলি এখানে যাদের নাম বললাম এগুলো কিন্তু বিলুপ্তপ্রায় প্রাণী, খুব বেশি কিন্তু দেখা যায় না বা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার পথে। এই ধরনের প্রাণীরা কিন্তু এই বর্ষা বনে বেঁচে আছে। তাই এই ধরনের প্রাণীদের বেঁচে থাকার জন্য বর্ষা বন একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একেই আমরা ক্রমাগত ধ্বংস করে চলেছি। মানব সমাজ তাদের উন্নতির জন্য বর্ষা বন কি করছে না, কেটে নিয়ে ধ্বংস করে চলেছে। প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষা বন কাটা পড়ে। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষা বন কাটা পড়ছে হিসেব অনুযায়ী। এরকম হারে বন ধ্বংস চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষা বন কিন্তু হারিয়ে যাবে। এই রকম এই যে হারে বর্ষা বন কাটা পড়ছে বা বর্ষা বনের যেভাবে ধ্বংস চলছে, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী যে 100 বছর সেই 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষা বন কি হবে না, হারিয়ে যাবে। সেটা আমাদের কাছে অত্যন্ত দুশ্চিন্তার। কিভাবে আমরা বর্ষা বন বাঁচিয়ে রাখবো বা কিভাবে আমরা গাছপালাকে না মেরে বাঁচিয়ে রাখবো সেটা সেই সম্পর্কে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। দেখো, বনের আগুন ও পরিবেশের ক্ষতি। বনে কিন্তু আগুন লাগে এবং সেটা থেকে পরিবেশের কি ক্ষতি হয় সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, বনে আগুন লাগার ঘটনা ঘটলে তা সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাহলে কি জানছি না, বনে আগুন লাগার ঘটনা ঘটলে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ বনে অনেক গাছ থাকে। সেইগুলো যেহেতু অনেকটা এরিয়া এবং অনেক গাছে আগুন লেগে যায়, সেটা আমাদের মানুষের পক্ষে তাড়াতাড়ি কমানো বা নিয়ন্ত্রণ করা অতিরিক্ত কঠিন হয়ে পড়ে। অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে তা মানুষের নজরে আসে না। নানা কারণে বনে আগুন লাগে। তাহলে কি কি কারণে বনে আগুন লাগে আমরা একটু দেখে নিই। দেখো, অগ্ন্যুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা। বিভিন্ন সময়ে জঙ্গল অগ্ন্যুৎপাত যেখানে হয় সেখান দিয়ে কিছুটা দূরে অবস্থান করে। সেই অগ্ন্যুৎপাতের সময় যখন কোনো লাভা সেই কাছাকাছি যে জঙ্গল থাকে সেই বা যে বন থাকে সেই বনের গাছের কোনো শুকনো গাছের সঙ্গে যদি সেই জ্বলন্ত লাভার সংস্পর্শ হয়, তখন কিন্তু সেই লাভার সংস্পর্শে আসার জন্য সেই গাছটা কিন্তু জ্বলে যায় এবং সেখান দিয়ে কিন্তু দাবানল তৈরি হতে পারে। দেখো, আর কি না, বজ্রপাতে আকাশ দিয়ে যে মেঘের গর্জনের ফলে যে বজ্রপাত হয়, সেই বজ্রপাতের ফলে কিন্তু বনে আগুন লাগার সম্ভাবনা ঘটে। বায়ুপ্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে ঘষা লাগে। যখন অতিরিক্ত বায়ুপ্রবাহ হয় বা ঝড় হয় সেই সময় কি হয়, একটা গাছ আর একটা গাছের সঙ্গে কি হয়, ঘষা লাগে। এই বাঁশ জাতীয় গাছের সাথে ঘষা লাগার ফলে কিন্তু গাছে আগুন লেগে যায় এবং তার থেকে দাবানল সৃষ্টি হয়। গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে। তাহলে কি বলছে, পাথর অনেক সময় পাহাড় থেকে কি হয়, গড়িয়ে পড়ে। সেই গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে যদি বনের মেঝেতে যে শুকনো পাতা পড়ে থাকে সেগুলোর সঙ্গে যদি সেই আগুনের শিখার সংস্পর্শ হয়, তাহলে তার থেকেও কিন্তু দাবানলের সৃষ্টি হতে পারে। এছাড়া আর কি কারণে, মানুষের নানাবিধ কাজের ফলে দাবানল সৃষ্টি হতে পারে। যেমন বনের ভিতরে ধূমপান করলে সেই ধূমপানের আগুন থেকে অনেক সময় অসাবধানবশত বনের মধ্যে আগুন লেগে যেতে পারে। আবার বনের মধ্যে নানান কারণে রান্না করার সময়
সেই রান্নার আগুন থেকেও কিন্তু বনে আগুন লাগার সম্ভাবনা ঘটে থাকে। তাহলে বুঝতে পারলে বনের আগুন এবং তার ফলে পরিবেশের কি ক্ষতি হতে পারে। দেখো, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় সেটা আমরা জেনে নিই। বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। বন ছাড়া কিন্তু অবশ্যই মানুষের বেঁচে থাকা সম্ভব নয়, কারণ বন আমাদের স্থলভাগের অনেকখানি অংশ জুড়ে রয়েছে এবং সেই তার থেকে যে অক্সিজেন আসছে সেটা কিন্তু পরোক্ষভাবে মানুষের বেঁচে থাকার প্রধান কারণ। আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়তে থাকে। যখন আগুন লেগে বন নষ্ট হয়, সেই আগুন থেকে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়তে থাকে। ফলে কি হয়, পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। যার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এবং অক্সিজেনের পরিমাণ কমে গেলে পরিবেশে কি হয়, তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে বাড়তে থাকে। বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের সময় 50% শুষে নেয়। তাহলে কি বলছে, বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতা সেই ক্ষমতা আর থাকে না। তাহলে যখন নর্মালি অন্যান্য সময় কি হয়, বনের যে মাটি আছে এবং গাছের যে পাতা আছে, যখন এই বর্ষা বনে অতিরিক্ত বৃষ্টিপাত হয় বা স্বাভাবিক বনে যখন বৃষ্টিপাত হয়, তখন কি হয়, সেই বনের মাটি এবং গাছের পাতাগুলো সেই বৃষ্টিপাতের 50% শুষে নেয়। যার ফলে কি হয়, যে না, বন্যার সম্ভাবনাটা কমে যায়। যখন অতিরিক্ত পানি হয় বা বৃষ্টি হয়, তখন কি হয়, সেই বৃষ্টির জলে কিন্তু বন্যার সৃষ্টি হয়। যেহেতু সেই বৃষ্টিপাতের জলের প্রায় 50% বনের মাটি আর বনের পাতা শুষে নেয়, তার ফলে কি হয়, সেই বন্যার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে। কিন্তু বনে আগুন লাগার পর সেই মাটি এবং গাছের পাতার কিন্তু সেই জল শুষে নেওয়ার ক্ষমতাটা আর থাকে না। তার ফলে কি হয়, বন্যার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। আর বড় যে গাছগুলো অনেকখানি মাটি আঁকড়ে বেঁচে ছিল, সেই গাছগুলো একদম পুড়ে যাওয়ার ফলে প্রবল যখন বৃষ্টিপাত হয়, তখন কিন্তু মাটি ক্ষয়ে সেই জলের সঙ্গে চলে যায়, ধুয়ে চলে যায়। যার ফলে কি হয়, মাটির ক্ষয় বেড়ে যায় এবং বনের ক্ষতি হয়। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ায় জল দূষণও হতে পারে। তাহলে দাবানলের পর বনে কি থাকে, পুড়ে যাওয়া গাছের অবশিষ্টাংশ, যেটাকে আমরা ছাই বলছি, সেই ছাইগুলো যখন প্রথম বৃষ্টি হয় দাবানলের পরে, সেই সময় সেই বৃষ্টিপাতের সঙ্গে সেই জলে ছাই মিশে যায় এবং তা কি হয়, জল দূষণ ঘটাতে পারে। বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়। বনে যখন আগুন লাগে, বেশিরভাগ ছোট ছোট যে প্রাণীগুলো থাকে, সেই প্রাণীগুলো কিন্তু তৎক্ষণাৎ মৃত্যু হয়। বড় প্রাণীরাও মারা যায়, তুলনামূলকভাবে কম। তাহলে কি বলছে, বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ কিন্তু মৃত্যু হয়, আর বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। যারা দৌড়ে পালায় তারা কিন্তু আবার কি হয়, আশ্রয় হারিয়ে ফেলে। যেখানে বসবাস করছিল সেই জায়গাটা যদি পুড়ে যায়, তাহলে কি হয়, তারা গৃহহীন হয়ে যায়। ফলে তারা আশ্রয় হারিয়ে ফেলে, এদিক ওদিকে দৌড়ে চলে যায়। সুতরাং এবার যখন বনে বা জঙ্গলে আগুন লেগে যাবে, তখন সেই বনে বিভিন্ন ধরনের ভয়ানক প্রাণী থাকে, যেমন বাঘ, সিংহ। এবার যখন তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে লোকালয়ে বা মানুষের বাসস্থানে চলে আসবে, সেটা মানুষের পক্ষে কি হয়, অনেক ভয়ের হয় বা ক্ষতিকর হয়। সেজন্যই বলছে, বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়, আর বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। যারা বেঁচে থাকে তারা কিন্তু আশ্রয় হারিয়ে ফেলে। এইবার তারপরে কোথায় গিয়ে আশ্রয় নেবে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়। দেখো, জেনে রাখার বিষয়, 1910 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয়ে যায়। এটা তোমরা জেনে রাখো, দাবানলের কতটা বিধ্বংসী প্রভাব রয়েছে। 1910 সালে
আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর, মানে অনেকটাই, 3 মিলিয়ন একর বন নষ্ট হয়ে যায়। তাহলে দাবানল কতটা ভয়ানক জিনিস এর থেকে তোমরা বুঝতে পারছো। দাবানলটি প্রায় 2 দিন স্থায়ী হয়েছিল। প্রায় 2 দিন ধরে কিন্তু সেই বন জ্বলেছিল। এই দাবানল নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তার মধ্যে 87 জন এই দাবানলে মারা যান। দাবানল যখন লাগে বা জঙ্গলে আগুন যখন লাগে, সেই আগুনটা কিন্তু কি হয়েছিল, 2 দিন ধরে স্থায়ী হয়েছিল। সেই আগুনটা যারা নেভাতে গিয়েছিল বা সেই আগুন নেভানোর কাজে যারা যুক্ত ছিল, সেই তাদের মধ্যে আবার কি হয় না, 87 জন সেই দাবানলে মারা গিয়েছিল। তাহলে কতটা ভয়ানক ছিল সেই দাবানল, এর থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতেও এরকম দাবানলের ঘটনায় প্রভূত ক্ষতি হয়েছে। খুব রিসেন্টলি বা অতি সম্প্রতি তাহলে অস্ট্রেলিয়াতে এরকম দাবানলের ঘটনায় প্রভূত কিন্তু ক্ষতি হয়েছে বা অনেক ক্ষতি হয়েছে। এই অবধি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো। এতটুকু যতটুকু পড়ালাম এর মধ্যে যদি তোমাদের কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, তাহলে ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো আশা করি। আজকের ক্লাসটা তাহলে আমার এই অবধি থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।